জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে। রাজনৈতিক সংস্কার না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বললেন আমির খসরু। মৌলিক গণতন্ত্র নিয়ে কোনো ছাড় নেই। সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু কাল। আদালতের অনুমতি নিয়ে সরাসরি সম্প্রচার করা হবে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। ডিএনএ পরীক্ষার পর পরিবারকে হস্তান্তর। কিভাবে শনাক্ত করা যায় এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। ১১টি ইউনিটের ৮ ঘন্টার চেষ্টা সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত ছিল। এবং রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করল যুক্তরাষ্ট্র। কিয়েভের রাতভর রুশ হামলায় নিহত অন্তত ৩১। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। আগামী মঙ্গলবার বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। এর আগে সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে পুনর্জাগরণ র্যালি শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই প্রকাশিত হতে পারে। এদিকে রোববার শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার সকাল ৯:৩০টার পর এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়। ওই পোস্টে বলা হয়, আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। এর আগে গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে বলে জানান। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানান নাহিদ ইসলাম। যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা সংসদীয় প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, যেসব বিষয় ঐক্য হবে তা সংসদে সমাধান করা হবে। শনিবার সকালে রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুতই ফিরে যেতে হবে। বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে গিয়েছে। আর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনতে পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিট বোঝার সুযোগ হয় না। তারা সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব থাকলেও নির্বাচন নিয়ে কোনো মতবিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, খুব শিগগির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য থাকতে হবে বলে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, বিরোধিতার নামে ফ্যাসিবাদের পুনরুত্থানে কোনো সুযোগ দেওয়া যাবে না। অনেক বিষয়ে সংস্কার কমিশন হলেও শিক্ষার ব্যাপারে কোনো কমিশন হয়নি, যা দুঃখজনক। সম্প্রতি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রশিক্ষণ নিয়ে শঙ্কার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সব সেক্টরে আওয়ামী লীগের সুবিধাভোগীরা রয়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন,
এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের পিঠে চড়েই গণতন্ত্র আগায়, প্রতিষ্ঠিত হয়। কাজে নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে নির্বাচনের জন্য যেটা দরকার সেটা হলো নির্বাচনী পরিবেশ, নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের আকাঙ্ক্ষা, এ সবই নির্বাচনের পক্ষে আছে। অতএব আমি মনে করি যে ঠিক হবে। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে করা হতে পারে লাইভ সম্প্রচার। শনিবার এই তথ্য জানান ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এ মামলায় 3 আগস্ট সূচনা বক্তব্য ও 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানানো হয় তখন। তবে তার একদিন আগে আগামীকালই শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী মামুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন কাজ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে জুলাই আন্দোলনের রায়ের বাজার বধ্যভূমিতে দাফন করা 114 গণকবর থেকে মরদেহ তুলে DNA পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদ আহমেদের রিপোর্ট জানাচ্ছেন মাহবুব তামিম। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে জড়িত যে কোনো বাহিনীর সদস্যকে ছাড় দেওয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে গণকবর ঘুরে DNA শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের কথা জানান তিনি। আমরা অবশ্যই আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের মানে তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ DNA এর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ভয়াবহ আগুনে রাজধানীর সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। আগুন লাগার প্রায় ১ ঘন্টার মধ্যে 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পুরো ফ্লোরে গোডাউন থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। এদিকে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ৩ বছর আগে সুন্দরবন স্কয়ার মার্কেটের ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বলে জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। হাসান আল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন এনআই নাহেদ। শনিবার সকাল 9:30টায় দোকান খোলার মুহূর্তে হঠাৎই আগুন লাগে রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায়। মুহূর্তেই আগুনের লেলিহান পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 10টির বেশি ইউনিট। নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালান দমকল কর্মীরা। ভবনের ৫ম তলার একটু ইলেকট্রনিক্সের গোডাউনে আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জানা যাইতেছে অ্যাসিড থেকে আগুনটা লাগছে 5 তলাতে গোডাউনে। 9:40 মিনিটে আগুন লাগছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রথমে কিছু মালামাল বাড়ি করার চেষ্টা করছে, যেহেতু প্লাস্টিকের এগুলা, এই কারণে 5 মিনিটের মধ্যে পুরো দোকান ছড়ায় গেছে। আগুনের ধোঁয়ায় ক্রমেই আশেপাশের দোকান এমনকি নিচতলা পর্যন্ত কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে। দিক বিদিক ছুটাছুটি করতে দেখা যায় ব্যবসায়ীদের। 9টা থেকে আমরা অনুভব করছি যে এখানে আগুন লাগছে দোকান খোলার পর।
এরপর আমরা সবাই সাধ্য মতো চেষ্টা করছি আগুন নেভানোর জন্য। এরপরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টার চেষ্টায় বেলা 11টায় নিয়ন্ত্রণে আসে আগুন। মার্কেটটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই জানিয়ে ফায়ার সার্ভিস জানায় এ ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। 5ম তলায় পুরোটা গুদাম থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 5 তলায় প্রত্যেকটা গুদাম ছিল, দোকানের গুদাম ছিল, এটা মার্কেটের গুদাম হিসেবে ব্যবহার করা হতো, যার কারণে সবগুলো গুদামের শাটারগুলো কিন্তু লাগানো ছিল। মার্কেটের নিরাপত্তায় সেখানে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ সেনাবাহিনী ও বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঘটনাস্থলে আছেন সহকর্মী সাদ আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ, আগুনে পুড়ে যাওয়ার পর ক্ষয়ক্ষতি সম্পর্কে কি তথ্য পেয়েছেন জানাবেন? আমি এখন দাঁড়িয়ে আছি গুলিস্তানের সুন্দরবন স্কোয়ারের 5ম তলায়। ঠিক এই দোকানটিতেই আমি যদি দেখাতে চাই, আমার পেছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং এটি কিন্তু একটি মোবাইল অ্যাক্সেসরিজ সহ এখানে লাইটের সরঞ্জাম আদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু সেটি নিশ্চিত করে আমাদেরকে বলতে পারছেন না। তবে আমি যদি একটু শুরু থেকে বলতে চাই, আজ বেলা 10টার দিকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় কিন্তু বেলা 11টার কিছু সময়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিস যেটি জানায় সেটি হলো যে এই ভবনে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, সেই সঙ্গে ভবনটি কিন্তু আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন। তবে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এখানে যারা দোকানদার রয়েছেন, স্থানীয় দোকান মালিক যারা রয়েছেন, তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি যাচাই বাছাই করার চেষ্টা করছেন এবং এখান থেকে যদি কিছু বেঁচে থাকে, অর্থাৎ ক্ষতির পরিমাণ কিছুটা কমানোর চেষ্টা কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুড়ে যাওয়া যে সকল জিনিসপত্র রয়েছে সেখান থেকে যদি কিছু বেঁচে থাকে সেটি কিন্তু তারা খুঁজছেন এবং সেগুলো কিন্তু বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে এসে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটি বলে যে সাপ্তাহিক ছুটির দিনের পরদিন হওয়ায় কিন্তু আজকে স্বাভাবিকভাবেই তারা দেরি করে এসছেন এবং তারা এসেই কিন্তু ধোঁয়া দেখতে পান, ধোঁয়ার কুণ্ডলী, এবং তাদের ভাষ্যমতে আগুনটি কিন্তু খুব দ্রুতই ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রাণপণ প্রচেষ্টায় কিন্তু তাড়াতাড়ি এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে আমাদেরকে তারা জানিয়েছে। তো পুরো মার্কেটের যে 5ম তলা, সেই 5ম তলা আমরা এখনো এসে কিন্তু যে ধোঁয়ার যে বা আগুনের যে তিক্ত গন্ধ সেটি কিন্তু পাচ্ছি, সেই সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্রগুলো পড়ে আছে এবং দোকান মালিকরা কিন্তু তাদের যে দোকানের যে বেঁচে থাকা, অর্থাৎ যেসব মালামালগুলো পুড়ে যায়নি সেগুলো কিন্তু বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। তবে বেশ এখানে এসে দেখার পর বোঝা যাচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু অনেক বড় অঙ্কের, এমনটাই কিন্তু দোকান মালিক সহ আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সুন্দরবন স্কয়ার মার্কেটের 5ম তলা থেকে আমার কাছে সর্বশেষ। স্যার, ধন্যবাদ আপনাকে। ভয়াবহ আগুনে রাজধানীর সুন্দরবন স্কয়ার মার্কেটের 5ম তলার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হওয়ার পরে দুদেশের যৌথ বিবৃতি সহ সব বিষয় জানানো হবে। গোপন চুক্তির প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু বিষয় আন্তর্জাতিক বিধিতে নির্দিষ্টভাবে গোপন থাকে যাতে তৃতীয় কোনো দেশ বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে না পারে। তবে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়নি বলে নিশ্চিত করেন বাণিজ্য উপদেষ্টা। আপনি অবতারণা করলেন যে আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি। এটা শুধু আন্তর্জাতিক নীতিতে তো নির্দিষ্ট, এমনকি যদি আপনি স্থানীয়ভাবেও কোনো চুক্তি দেখেন, যখন দুটো ব্যবসায়িক সংগঠন বা ব্যাংক, বিমা, এরা যখন কোনো চুক্তিতে উপনীত হয়, এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক।
5ই আগস্ট পট পরিবর্তনের সময় সুযোগ বুঝে বিভিন্ন কারাগার থেকে পালানো 2200 কারাবন্দীর মধ্যে 700 আসামি এখনও পলাতক। তাদের জেলে ফেরত আনতে 5টি মামলা করা হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ করে বন্দীরা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায় 200-রও বেশি বন্দী। শুধু কাশিমপুর নয়, নরসিংদী, কুষ্টিয়া, বগুড়া সহ দেশের 5টি কারাগার থেকে পালানোর জন্য বাইরে থেকে হামলা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এসব কারাগার থেকে সব মিলিয়ে পালিয়ে যায় প্রায় 2200 আসামি। সে সময় পালিয়ে যায় জঙ্গি সংশ্লিষ্ট মামলা ও শীর্ষ সন্ত্রাসীদের মতো ঝুঁকিপূর্ণ 70 আসামিও। তবে সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা নাজুক হলেও পরে সক্ষমতার পরিচয় দিয়েছে কারা অধিদপ্তর। পলাতকদের মধ্যে প্রায় 1500 জনকে গ্রেফতার করা হয়েছে, আর কিছু আসামি নিজে থেকে জেলখানায় ফিরে এসেছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে আছে 700 আসামি। তাদের বিরুদ্ধে 5টি মামলা করেছে কারা কর্তৃপক্ষ। কিছু বন্দী নিজের ইচ্ছায় ফেরত এসেছে, কিছু বন্দী রিঅ্যারেস্ট হয়েছে। জেল পালাতক আসলে সবার বিরুদ্ধে আমরা বিভিন্ন কারাগার থেকে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করেছি। ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখছে এবং মাঝে মধ্যেই ধরা পড়ছে। বাট শুরুর দিকে যেমন ধরা পড়ার সংখ্যাটা অধিক ছিল, বর্তমান সংখ্যাটা কমে এসছে। মানে মেবি হয়তোবা তাদের হয়তোবা খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা ঠিকানা পরিবর্তন করছে বিভিন্ন কারণে। একই সঙ্গে গ্রেফতার করে আনা ও ফেরত আসাদের কারাগারের মধ্যে বিশেষ নজরদারিতে রাখার কথাও জানান কারা মহাপরিদর্শক। আমাদের জেলের ভিতরে কিছু প্রসিডিউর আছে, তাদেরকে বিশেষভাবে আইডেন্টিফাই করা এবং তাদেরকে বিশেষ নজরে রাখা এবং জেল বিধি অনুসারে কিছু পানিশমেন্টও তারা ভিতরে তাদেরকে যেতে হবে। সারা দেশের ঝুঁকিপূর্ণ কারাগারগুলো সংস্কার ও আধুনিকায়নের কথাও জানান মোতাহের হোসেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্জারির নেতৃত্বে থাকা ডক্টর জাহাঙ্গীর কবির। আমিরের হৃৎপিণ্ডে 4টি বাইপাস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন জামায়াত আমির। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে এদিন সকাল 7টায় তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। এ সময় জামায়াত নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দেশবাসীর কাছে আমিরের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান। গেল 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ডক্টর শফিকুর রহমানের হার্টে 5টি ব্লক ধরা পড়ে। আমির জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলছেন উনি বাংলাদেশে করতেন। জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সংবাদও দিতে চাই যত খুশি হয়েছে যে ওনার সার্জারি খুব স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন। স্বল্প সময় শিক্ষা অঙ্গনে ভিসি সহ অনেক পদত্যাগের ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছে, এত কম সময় সেটা পূরণ করা চ্যালেঞ্জের বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকালে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা কলেজ জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, এবছরের এসএসসি পরীক্ষার সঠিকভাবে খাতা যাচাই করা হয়েছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে উপহার স্বরূপ অতিরিক্ত নম্বর দেওয়া হতো। এছাড়া শিক্ষকদের বেতন কম হলেও যথাযথ সম্মান নিশ্চিতের কথা জানান সিআর আবরার। তরুণদের গণঅভ্যুত্থানে দেয়াল লিখন পড়ার আহ্বান জানিয়ে বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিসিএস শিক্ষা ক্যাডাররা। গাইবান্ধার পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3তলা ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেল 5 আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেই গা ঢাকা দেয়ায় ভবন নির্মাণের দায়িত্ব হাতে তুলে নেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী হেলাল হোসেন। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট সহ নির্মাণ সামগ্রী। কাজ শেষ না হলেও সিঁড়ির পলেস্তারা খসে পড়ছে।
বিমে দেখা দিয়েছে ফাটল। SM মইনুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। 2023-24 অর্থ বছরে 1,23,98,000 টাকা ব্যয়ে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 তলা ভবন নির্মাণের দায়িত্ব পায় খুলনার মেসার্স এস জামান এন্টারপ্রাইজ। শুরু থেকেই নির্মাণ সামগ্রীর মান নিয়ে অভিযোগ তোলেন এলাকাবাসী। শিডিউল অনুযায়ী সিঁড়িতে পাথর দেওয়ার কথা থাকলেও দেয়া হয় ইটের খোয়া। স্কুল সম্বন্ধে অভিযোগ, দরজা যে কাঠ দেওয়ার কথা ছিল সেটা দেয়নি, এবং গ্রিল জানলা দরজা এগুলো নরমাল। চিলেকোটা ঢালাই পাথর দিয়ে ছিল, সম্পূর্ণটাই খদে করছে। দরজা দেওয়ার কথা ছিল মেহগনি কাঠের, তারা পাওয়ারফুল দেখে দরজা দিয়ে গেছে নম্বু কাঠের। গেল 5 আগস্টের পর ঠিকাদার গা ঢাকা দেয়। এতে ভবনের অসমাপ্ত নির্মাণ কাজ শুরু করেন এলজিডির উপসহকারী প্রকৌশলী হেলালুর রহমান। কিন্তু নির্মাণ সামগ্রীর মান নিয়ে আবারও প্রশ্ন তোলেন এলাকাবাসী। আমরা শুনলাম যে হেলাল সাহেব নাকি করতেছে, ওটা হেলাল ইঞ্জিনিয়ার সম্ভবত, আমার দায়িত্ব নাকি দিছে অফিসারেরা যে কাজটা সম্পূর্ণ করো। অবশ্যই উপরে যদি খারাপ হয়ে থাকে তাহলে নিচের কাজও খারাপ হয়েছে। এখানে যে অনেক কাজটা হয়েছে, 2 নম্বরের কাজটা হয়েছে, তার বিচার হোক। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জানান, অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। একটা ইটের লেয়ার দেওয়া হচ্ছে বা সিমেন্টের লেয়ার দেওয়া হচ্ছে, সেটা তিনি উঠে নিতে বলেছেন, কেউ এটা প্রপারলি হয়নি বলে জানিয়েছেন। তো সেই নির্দেশনা আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকে দেওয়া হয়েছে। এর বাইরে হচ্ছে দরজা এবং জানালা নিয়ে কিছু অবজেকশন ছিল। তো দরজা এবং জানালা হচ্ছে যে অবজেকশন দেওয়া হচ্ছে, জানালার ক্ষেত্রে সেগুলো হচ্ছে কিছুটা সত্যতা রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রকৌশলী হেলালুর রহমানের মুখোমুখি হলে তিনি তা অস্বীকার করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। অভিযোগ যেহেতু হয়েছে, এই অভিযোগটা নিশ্চয়ই আমরা যদি সত্যি প্রমাণিত হয় ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ব্যবস্থা নিলে যেটা উপকার হবে, আমাদের মধ্যে যদি অন্যান্য লোকজন এরকম থাকে তারও সতর্ক হবে। দোষীদের বিচার এবং মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট চলছে। ফলে চিকিৎসকদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে, যা তাদের অসুস্থ করে তুলছে। অপরদিকে চিকিৎসা না পেয়ে রোগীরা হতাশ। দ্রুত পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ছবিতে এ নিয়ে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে কর্মরত হাজারো শ্রমিক সহ প্রায় 4,000 মানুষের চিকিৎসার একমাত্র ভরসা কলাপাড়া 50 শয্যার হাসপাতাল। বছর অধিকাংশ সময় হাসপাতালটি রোগীতে পূর্ণ থাকে। অনেক সময় রোগীরা মেঝে ও করিডোরেও চিকিৎসা নিতে বাধ্য হন। তবে 36টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র 4 জন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম, যার মধ্যে মেডিকেল অফিসার ও 2 জন জুনিয়র কনসালটেন্ট। ফলে চিকিৎসকদের অতিরিক্ত কাজ করতে গিয়ে নিজেরাই অসুস্থ হয়ে পড়ছেন। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। আর কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরাও ক্ষোভ প্রকাশ করছেন। এখানে রোগী আছে, ডাক্তার নাই, ডাক্তার কম, যার গতিকে রোগী চিকিৎসা ঠিকমতো পাইতেছে না। ডাক্তারের যে সমস্যা এগুলো তো দেখা উচিত। তাদের ভিতরে ডাক্তার দৈনিক একবারই আসে, ডাক্তার সংকট, টাইম মতো তারা সুচিকিৎসা দিতে পারতেছে না। এই অবস্থায় এই হসপিটালে ডাক্তার বাড়ানো উচিত। রোগীর চাপ বেশি, তো অথচ ডাক্তার নেই। আমাদের জায়গায় 2 জন হয়তো মনে হয় ডাক্তার আছে। মাত্র 4-5 জন চিকিৎসক দিয়ে এত বিপুল সংখ্যক রোগী সামলানো খুবই কঠিন হয়ে পড়ে বলে জানান হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট। মাত্র 4-5 জন ডাক্তার দিয়ে এই বিশাল রোগীর সংখ্যা ম্যানেজ করা তো খুবই কঠিন, এবং এতে ওয়ার্কলোড বা কাজের চাপ বেড়ে যাওয়াতে আমরা ডাক্তাররাও অসুস্থ হয়ে পড়ছি। এত যখন সংকট হয় তখন এই যে 3 বেলা করে ডিউটিটা কিভাবে করবে, কে করবে? যার কারণে হচ্ছে কি, যারা আছে যেমন যে আমাদের ইউএচএপিও প্রতিদিন উনি নাইট করতেছে, কারণ উনি একমাত্র পুরুষ এখন ডাক্তার এখন আছে। জেলা চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান সিভিল সার্জন। সংকট সত্ত্বেও আমরা চেষ্টা করছি জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাওয়ার। অচিরেই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করবেন সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সকালে মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে মোট ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে পুলিশের বিশেষ শাখা এসবি সূত্রে জানা যায়, শেষ পর্যন্ত চার্টার্ড ফ্লাইটে অন্তত ৩০ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। শুরুতে ৬০ জন ফেরতের কথা থাকলেও চূড়ান্ত সংখ্যা কমে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। অন্যান্য দেশের নাগরিকদের ফেরত পাঠানোর সময় অনেককেই হাতকড়া পরানো হলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে মানবিক আচরণ দেখিয়েছে দেশটি। খুলনায় আলাদা ঘটনায় ছুরি আঘাতে ২ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ৩ জন যুবক সোনাডাঙ্গা সবুজবাগ এলাকার মনোয়ার হোসেন টগর নামের এক ঠিকাদারকে বাড়িতে প্রবেশ করে। পরে কথা বলার এক পর্যায়ে তাদের একজন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শনিবার ভোর আনুমানিক ৫:৩০টার দিকে দিঘলী উপজেলার বারাকপুর এলাকায় আলামিন শিকদার নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আলামিনের স্ত্রীর আগের স্বামী মোহাম্মদ আসাদুল ঝিনাইদহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে পালিয়ে যায়।